অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন এবং যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, রাষ্ট্র পরিচালনার সাথে যারা আশাবাদী ব্যক্ত তারা যদি জাতিকে আশা ভরসা না দেয়, তারা যদি জাতিকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে পারে না, কাজে আমি মনে করি ডক্টর ইউনূস উপযুক্ত কাজটাই করেছিলেন। এটাকে নেতিবাচকভাবে দেখা ঠিক হবে না এবং নেতিবাচকভাবে তুলে ধরাও আমি মনে করি একটা ব্যক্তিবিদ্বেষ। তা আমি দাদাকে অনুরোধ করব বিষয়টা চিন্তা করার জন্য। এক, দুই হচ্ছে এই রোহিঙ্গা ইস্যুটা আমি আগেই বলেছি, রোহিঙ্গা ইস্যু কিন্তু একদিনের ইস্যু না। এটা ঠিক যে রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের পক্ষ থেকে মিয়ানমার সরকারের সাথে আমরা কথা বলছি না কেন, একটা সময় আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু আজকে এই যে বিষয়টা কি এমন যে আমাদের কথা মিয়ানমার শুনছে না? না, বিষয়টা শুধু এরকম না। বিষয়টা হচ্ছে যে ল্যান্ড, সেই ল্যান্ড তো মিয়ানমার সরকারের অধীনেই নাই। এই ল্যান্ডের উপরে তো মিয়ানমার সরকার বা মিয়ানমারের যে সেনাবাহিনীর কোনো নিয়ন্ত্রণ নাই, এটা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। তো কাজেই এইখানে শুধুমাত্র মিয়ানমার সরকারের সাথে আলোচনা করলে হবে না, ওইখানকার যারা বিদ্রোহী আছে, বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে, তাদের সাথেও আলোচনা করতে হবে। এবং এই আলোচনা কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে হবে না, এখানে জাতিসংঘের সহযোগিতা লাগবে, এখানে আন্তর্জাতিক কমিউনিটির সহযোগিতা লাগবে, যারা বিভিন্ন ধরনের ওইখানে হিউম্যানিটেরিয়ান এইড যারা দিচ্ছে তাদের সাথে সহযোগিতা লাগবে। কাজেই এইটা একটি আন্তর্জাতিক বিষয়, এটা কিন্তু দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ের মধ্যে নাই। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে যে এই সমাধানের প্রধান যারা করতে পারে তার মধ্যে চীন এবং ভারত। কারণ এই মিয়ানমারের এই সংকট তৈরি করার জন্য কিন্তু ভারতও অনেক অংশে দায়ী। কারণ ভারতের সাথে যে মণিপুরের বর্ডার, ভারতের সাথে যে নাগাল্যান্ডের বর্ডার, আজকে দেখবেন এই যে মণিপুর যে অশান্ত হয়ে উঠছে, অর্থাৎ মণিপুরের যে আজকে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, মণিপুরে যে নিষ্পেষণ চলছে, সেনাবাহিনী এক ধরনের ব্রুটাল কার্যকর করছে, যেটা আমাদের ৭১ সালে করা হয়েছিল। তো এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো শক্তি আছে, তা সাহায্য করছে। আবার একইভাবে মিয়ানমারে ভারতীয় সেনাবাহিনী কিন্তু যে মিয়ানমারের ভিতরে অপারেশন করেছে, মিয়ানমারের ভারতীয় সেনাবাহিনী প্রকাশ্যে করেছে। তো তার মানে মিয়ানমারের সরকারের সাথে ভারতীয় সরকারের একটা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তার বিদ্রোহ দমনের জন্য তারা চেষ্টা করছে। তো কাজেই এইখানে সংকটটা, এই সংকটের জন্য আমাদের ভারতের সাথে কথা বলতে হবে। আর এইখানে আমি আগেই বলেছি, এইখানে একটা বড় ভূমিকা নিতে পারে চীন, কারণ মিয়ানমার সরকারের উপরে চীনের প্রভাব আছে। চীনের প্রভাব আছে মিয়ানমারের সকল বিদ্রোহী গোষ্ঠীর উপরে। হয়তো বলবেন এটা আবার কীরকম কথা, একদিকে সরকারকে সহযোগিতা করছে, তাদেরকে অস্ত্র দিচ্ছে, আবার অন্যদিকে বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে, সহযোগিতা করছে। এটা আন্তর্জাতিক এটা বহুমাত্রিক ব্যাপার, আন্তর্জাতিক রাজনীতিতে এটা হয় এবং এটাই হচ্ছে। তো কাজেই এখন আমাদের যেটা করা দরকার, আমি মনে করি যদি আমরা এই যে ইকোনমিক করিডোরের যে প্রস্তাবটা দিয়েছে, এই প্রস্তাবটা আমাদের আন্তরিকভাবে গ্রহণ করতে হবে এবং এই করিডোরের কাজ শুরু করতে হবে। তাহলে হবে কি, চীন তার জাতীয় স্বার্থে, চীন কিন্তু এমন একটা জাতি, এটা বেনিয়ার জাতি বলা যায়, তারা ব্যবসা বাণিজ্য ছাড়া কিছু বোঝে না। তারা কিন্তু মানে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, মানে যেটাকে আমরা বলি নয়া সাম্রাজ্যবাদ, হ্যাঁ, তারা এখন ল্যান্ড দখল করে না, কিন্তু আজকাল আবার ল্যান্ড দখল করাও শুরু করেছে। কিন্তু চীন কিন্তু এইভাবে রাজনৈতিক প্রভাব তৈরি করার সারা পৃথিবীতে চেষ্টা করে না, তারা ব্যবসা বাণিজ্য। কাজে এটা কিন্তু তার ব্যবসা বাণিজ্যের লাইন। আজকে তারা যদি আমার চট্টগ্রাম বন্দরে আসতে পারে, এবং চট্টগ্রাম বন্দর তারা ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে এবং বলেছে এই বন্দরটাকে তারা আন্তর্জাতিক পর্যায়ে, আন্তর্জাতিক মানে তৈরি করবে, কিন্তু তার স্বার্থে করবে। কারণ এই বিশাল এলাকা ঘুরে তাদেরকে যেতে হয়। চীনের যে পূর্ব অঞ্চল, না চীনের পশ্চিম অঞ্চল পড়ে, চীনের পশ্চিম অঞ্চল কুনমিং থেকে শুরু করে এই অঞ্চল চট্টগ্রাম থেকে খুব কাছে,
মাত্র 6-7 ঘন্টায় তারা যেতে পারবে। তাহলে বাণিজ্যিক কারণে চীন কিন্তু বাধ্য হবে